এই তোর সমস্যা কি? বাসায় থাকলে কি মন পুরো ছাই হয়ে যায়? আমার কাছে বসে যে দু চারটা ভালো মন্দ কথা বলবি তাও তো না। যখনই টাঙ্গাইল আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা বাজে। তুই খালি আজ বাসায় আয়। কি ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তোলা ভুলে গেছি? আজ পিটিয়ে পিঠিয়ে ছাল তুলে ফেলবো বিয়াদব। আয় তুই বাসায়। মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আম্মাজান রাগ করো কেন? আসছি বাবা, আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা, কিছু না। আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখতে পেল উপন্যাসের বই নিয়ে এক ধ্যানে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্য বই পড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিচ্ছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিক মতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে। একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তোর স্যার আমি নাকি ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাসে যেতে। মামি এখন আমি যাই? মামি এখন আমি যাব? আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না। কখন ফোন করেছিল? আর মামা তো বাসায় নেই, কে আমাকে নিয়ে যাবে? কেন? তুষার নিয়ে যাবে। আমি ওকে ফোন করে আসতে বলেছি। তাছাড়া তোর মাও তুষারের কথা বারবার বলছিল, তাই ভাবলাম ওই নিজেই যাক। এখন তোর কি কোনো সমস্যা তুষারের সাথে গেলে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করলো তুষির। তবে এসব কি মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে যায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বন মানুষকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপির বাড়ি গিয়ে সে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমন ভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্যে তুষির হাজারটা কথা শুনতে হয় তুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দেবে আমাকে যেন না খেপায়, তাহলে কিন্তু খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে উঠে তুষির থুতনিতে দুই আঙ্গুল রেখে বলে, আচ্ছা বলে দেব। তার কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারলো এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দিবে। তুষি লজ্জা লজ্জা মুখে কণ্ঠ শক্ত করে জবাব দেয়, মামি তুমি কি যাবে? যাও বলছি। উচ্চস্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে হতে বলে, যাচ্ছে যাচ্ছে, কিছু বললেই তো নুইয়ে পড়িস। বড় হ তাড়াতাড়ি, আর আমার কাছে একেবারে চলে আয়। আজ যেতে দিচ্ছি বলে ভাবিস না, কয়েকদিন পরেও যেতে দেব। যাওয়ার নাম নিলেই একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুষি মামির কথার আগা মাথা না বোঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখলো তুষি সবকিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখেই দুই ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। মনে মনে ভাবলো, এই ফুপ্পিকা বাচ্চি, এভাবে সংসেজে বসে আছিস কেন? যাচ্ছে কোথাও? তবে মুখে বলল। যাচ্ছিস কোথাও? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগেই তুষারের কথায় জবাব দেয়, তোর ফুপি ফোন করেছিল, আজই তুষিকে নিয়ে যেতে বলেছে। তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না, সেই নিয়েই কত কান্না করেছে আমেনা। তুষার এমন কথাই হাঁ হয়ে যায়। চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তুষু আজ চলে যাবে, কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বলল, কেন রে নানু ভাই, তুষিকে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়ে করে চিরদিনের জন্য নিয়ে আয়। বুড়ি, তুমি মুখ বন্ধ করো। পারলে তো তাই করতাম। তুষি মুখ চুপসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জঙ্গলি ভূত মুখে লাগামহীন কথা বলতে? এরপর তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো। যাওয়ার সময় হামিদা আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাব্য রূপে দেখি, এই বুড়োটার ইচ্ছে পূরণ করিস। তুষি কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো না তো নানু, গেলাম আমি। দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে পড়ে তুষি। সিএনজিতে আরও ছেলে আছে বিধায় তুষার পেছনেই বসলো তুষির সাথে। গাড়ি চলছে নিজ গতিতে।
তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই কয়েকদিনের তুষারের সাথে কাটানো দুষ্টু মিষ্টি স্মৃতি। এসব ভাবতে ভাবতেই পাশে ফিরে দেখতে পাই তুষার ওর দিকে এক দৃষ্টিতে ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়াই লজ্জায় আবার বাইরে ফিরে তাকায়। হুট করেই তুষি অনুভব করে তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঢোক গিলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরল তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলল, শ্, যেভাবে আছিস ওভাবেই থাক, একটু নড়াচড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না। বুক ধড়পড় করা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাতের উপর চলে গেল। এরপর তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলল, নানু যা বললো এটা যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইট হার্ট? সুইট হার্ট কথাটা শুনে মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝাঁঝা করছে, কান গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষি। ছাড়ো তুষার ভাই, সবাই দেখে ফেলবে। মুহূর্তেই চোখ বড় বড় করে তুষার বলে, কি বলিস, সত্যি সবাই দেখে ফেলবে? হায় হায়, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেলে। এমন ঠাট্টাময় কথায় তুষি দাঁত কিরমির করে জোরে তুষারের বাহুতে কিল বসালো। তুষার হেসে কোমর থেকে হাত সরিয়ে বাহুতে জোরে চেপে ধরে একেবারে তুষিকে ওর বুকের ভিতর নিয়ে আসলো। তুষি বেজায় রেগে গেল এই নির্লজ্জ তুষারের কাণ্ড কারখানা দেখে। অথচ তুষারের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সামনে তাকিয়ে শক্ত করে বুকে চেপে ওভাবেই ধরে রাখলো তুষিকে। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে দিয়েই হাওয়া হয়ে যাবে। ওরা সন্ধ্যার আগে বাসায় পৌঁছলো। তুষিকে দেখেও আমিনা বেগম তেমন কোনো পাত্তা দিল না। একেবারে তুষারের জন্যে পাগল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে শরবত নাস্তা আরও কত কি আনলেন তার হিসেব নেই। সে পারে না একদম তুষারকে সব কিছু গিলে খাইয়ে দিতে। তুষির মায়ের এমন আদিক্ষেতায় মেজাজ ভীষণ চটে গেল। যার জন্যে এ বাসায় আসলো তারই কোনো পাত্তা নেই। রেগে বোম হয়ে মনে মনে বলল, তুমি আমার মা নও, তুমি আসলে আমার পরম শত্রু। জানো আমার মিনিটে মিনিটে সন্দেহ হয়, আমার আমি কি আসলেই তোমার পেট থেকে হয়েছি, নাকি কুড়িয়ে পেরেছিলে? একবার শুধু এ বাড়ি থেকে যাই, আর জীবনেও পা দিব না এ বাসায়। হন হন করে নিজের রুমে গিয়ে খট করে জোরে দরজা বন্ধ করলো। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পেল রিমির সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে তুষার। সব কথার মূল টপিকই হচ্ছে পড়াশোনা। রিমিও মুগ্ধ হয়ে এক এক করে সব কথা গিলে খাচ্ছে। ভাবটা এমন যেন রিমি এসএসসি নয়, পারলে পাবলিক ভার্সিটিতে ভর্তি এক্সাম দিতে যাবে। তুষি মুখ ভেঙচি কেটে জান্নাতের রুমের দিকে এগিয়ে যেতেই তুষার উচ্চস্বরে বলে, তুষু চুন্নি, তোর মাথায় তো সারাক্ষণ গোবর ঘুরঘুর করে। এই দেখ রিমির মাথা, মনে হয় একদম নিউটনের উত্তরাধিকারী, আর তুই হিরো আলমের উত্তরাধিকারী। আয় আয়, ওর পা ধোয়া পানি খেয়ে যা। এই রিমি, যাও তো বালতি করে তোমার পায়ের পানি নিয়ে আসো, আজ এই বেয়াদবকে আমি খাইয়েই ছাড়বো। রিমি উচ্চ স্বরে হেসে উঠল। তুষারও পচাতে পেরে বেশ খুশি। মেটে মেটে ঠোঁট কামড়ে হাসছে তুষার। জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গজগজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাড় থেকে মুন্ডু আলাদা করে তবেই শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোম্যান্টিক হয়ে যায়, মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের বড় ভাই, বজ্জাত ছেলে মানুষ। একেবারে মুহূর্তেই গিরগিটির মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভোর দৌড়। ওর পেছন পেছন তুষিও দৌড়তে লাগলো আর বলল, তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তা, সাহস থাকলে দৌড়াচ্ছিস কেন? আজ পাই তোকে, মামার নাম ভুলিয়ে দিব বলে দিলাম। জঙ্গলি ভূত, যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আবার পেছনে পড়িস কেন? আয় আয় খালি সামনে, তোর মাথার একটা চুলও সাথে থাকবে না, ফাজিল। এদের এমন বাদরামতে আমিনা বেগম তুষিকে হাজারটা বকে দিল। জান্নাত চিল্লা চিল্লি শুনে বাইরে এসে এই অবস্থা দেখে হেসে ফেলে। রিমি তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরেছে।
তোষিকে যা খেপিয়ে দিল না তুষার ভাই, বেশ হয়েছে। একসময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অবিরত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষার এসে ফ্লোরে ওর সামনে বসলো। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলে, নে এবার নিজেই ধরা দিলাম। তবে মারার আগে ভেবে দেখিস মানুষটা কিন্তু তোরই। যতবার আমাকে খুঁজতে খুঁজতে তুই হাঁপিয়ে যাবি, ততবার আমি নিজেই তোকে ধরা দিব। তোর এই ছোট্ট মনেই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব রেখে আমি কত দূর যেতে পারবো বলতো? এবার সারের মতো ফুঁসফুঁস বন্ধ করে শান্ত হ দেখি। কি করলে রাগ কমে বল? আদর দিব? আয় তাহলে আদর করি। আয় আয়, তবুও একটু রাগ কমা আমার রাগিনী। তুষির কি হলো কে জানে, হুট করেই রাগ নিমেষে পানি হয়ে গেল। চুপ করে বসে রইল সে। আর তুষার রাগ কমাতে পেরে ওর কোলে মুখ রেখে ঠোঁট টিপে হাসলো। ভালোবাসার মানুষকেই যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারে, তবে তার মন বুঝলই কই। আমিনা বেগমের চাপাচাপিতে আজ তুষি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে। সাথে তুষার তো আছেই। কখনো যদি একটু দেখেছে পড়া বাদ দিয়ে ঝিমাচ্ছে, তখনই মাথায় চড়ে চাপ্পড় মেরেছে। দুই ভ্রুকুচকে পাখিনীর মতো তুষারের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে তুষি রাগে ভীষণ রকম ফুঁসছে। নিজের মা সামনে থাকায় তুষারের সব অত্যাচার মাথা নিচু করে অসহায়ের মতো মেনে নিতে হয়েছে তাকে। পাক্কা এক টানা 3 ঘন্টা তুষার ওর পাশে বসে সব পড়া আদায় করে নিয়ে তবেই সে ঘুমানোর জন্য অনুমতি দিয়েছে। রাত তখন 12টা। ততক্ষণে সবাই ঘুমিয়ে নাক ডাকছে অবিরত। টেবিলে বইপত্র সব গুছিয়ে ধপ করে শুয়ে পড়ল তুষি। এরপর তুষারের দিকে এক পলক তাকিয়ে বলল, জঙ্গলি ভূত, রুম থেকে যাও বলছি, ঘুমাতে দাও শান্তিতে। আজ তুমি যা করলে এর শোধ আমি অন্য একদিন তুলব। মেঝের দিকে এতক্ষণ তাকিয়েছিল তুষার। সে এক মনে ভাবছিল দিন যতই পেরুচ্ছে ততই যেন ভালোবাসা গভীর রূপ নিচ্ছে। এক মুহূর্ত তুষিকে না দেখলে কেমন হাঁসফাঁস লাগে। মনের মাঝে অশান্তি বিরাজ করে সারাক্ষণ। ইচ্ছে করে সামনে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। হাজারবার দেখেও যে এই দুচোখের তৃষ্ণা মেটে না, বিরক্ত আসে না। এবার তুষির দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে জবাব দেয় তুষার, জানিস তুষু, আমার যদি পাখির মতো সাথী থাকতো, তাহলে সব সময় তোকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। থাকতো না কোনো ব্যস্ততা, রোজকার সময় তোকে রেখে দূরে যাওয়া। এই মানুষের জীবনে কত কাজের চাপ, এই মানুষের জীবনের কত কাজের চাপ, দায়িত্ব, এসব কিচ্ছু থাকতো না। শুধু তুই থাকতি পাশে, আর আমি তোকে নিয়েই ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্লান্তি হলে কোনো এক গাছের ডালে বসে একটু জিরিয়ে নিতাম। থাকতো না কোনো গন্তব্য, না থাকতো বাড়ি ফেরার তারা। আর এটুকু বলেই অল্প থেমে ডান হাতের এক আঙ্গুল দিয়ে বুকের বাপাসটা দেখিয়ে বলে, আর এখানে তোকে লুকিয়ে রাখতাম। দিন দিন কেমন জানি অবাধ্য হয়ে যাচ্ছি। আমি আর আমার মাঝে থাকতে পারছি না। এখন এক কিঞ্চিত দূরত্বও সহ্য হয় না আমার। তুষারের অনল গোল করা বলা কথাগুলো তারাই মুখ তুষি অর্ধেক বুঝল আর অর্ধেক বুঝল না। এদিকে ঘুমে তুষির চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। ঘুমোতে না পেরে মনে মনে বেশ বিরক্ত হলো তুষি এসব উদ্ভব সব কথা শুনে। সে ভাবল না ঘুমিয়ে তুষার ভাই পাগল টাগল হয়ে গেল নাকি, মাঝরাতে কি মাথা পুরা খারাপ হয়ে গিয়েছে। তাই সে গলা হালকা খাকারি দিয়ে বলল, এসব কথা পরে শুনবো তুষার ভাই, প্লিজ আমাকে ঘুমাতে দাও। কয়েকদিন পর পরীক্ষা, তুমি কি চাও আমি এখন না ঘুমিয়ে অকালে মরে টরে যাই? তুষির মোটা মাথার কথাগুলো শুনে তুষার ফুস করে নিঃশ্বাস ছাড়ল। একে একে বোঝানো বড় দায়। এর জন্যেই জ্ঞানীরা বলে ছোট্ট মানুষের সাথে প্রেম ভালোবাসা করতে নেই। তাদের বোঝাতে যাবে এক আর তারা বুঝে নেবে আর এক। আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুষার। এরপর রুম থেকে বের হতে হতে মুখে অসীম দুষ্টু চড়ানো গলায় উত্তর দেয় তুষার, ঘুমা, এসব তোর ওই গোবর মাথা বুঝবে না। আসলে কি বলতো, আমার আদরের অভাবে দিন দিন তুই আরও বলদ হয়ে যাচ্ছিস। একটা সহজ কথাও মাথায় ঢুকে না। আমি এমন একটা মহান ব্যক্তি হয়ে এসব সহ্য করতে পারি না। আমার আদরের অভাবে একটা মেয়ে শুকিয়ে যাবে, বলদ হবে, এটা মেনে নিবই না আমি। আমার মাঝে অফুরন্ত আদর কিলবিল করছে। অনুমতিপত্রে সাইনটা করে নিয়েই তারপর সব তোর মাঝে বেরিয়ে দেবো। তুই আর রাত জেগে এসব নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়।
দেশের একজন সুনাগরিক হয়ে এর একটা বিহিত আমি করেই ছাড়বো। তুই বরং আরামে ঘুমা। তুষি ওর ফালতু কথায় কান না দিয়ে বিছানা থেকে উঠে খট করে দরজা লাগিয়ে দিল। কি ভেবেছে কি এই বজ্জাত ছেলে? তার মা বাবার আদর কি কম পড়েছে? ঢাকা থেকে থেকে একদম নষ্ট হয়ে গিয়েছে, মুখে কোনো লাগাম নেই। এরপর তুষি নিশ্চিন্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। তুষার সকালে নাস্তা করে 10টার পর বাসায় চলে গেল। যাওয়ার আগে বারবার তুষিকে বলে গেছে যে করেই হোক ভালো রেজাল্ট করা চাই, নয়তো এই ফেলটুসকে কেউ বিয়েও করবে না। সারা জীবন চিরকুমারী হয়েই কাটিয়ে দিতে হবে। খাবার টেবিলে আতিকুর রহমান ছিলেন বলে চুপচাপ ওর কথা গিলেছে তুষি। এরপর তুষার একদৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে নিজের চোখের খোরাক মেটায়। ফুপা ফুপি রিমি নাজমা জান্নাত সবাইকে বিদায় দিয়ে বাসায় উদ্দেশ্যে পরিশেষে রওনা হয় তুষার। তুষি আজ সারাদিন আমিনা বেগমের কথায় নিজের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কেমন জঙ্গলের মতো হয়েছিল। এসব দেখে আমিনা বেগম খ্যাপাটে গলায় গজগজে কণ্ঠে বলে, মনে হয় এ ঘরে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। তোর আর গরুর মধ্যে শুধু একটাই তফাৎ, গরুর লেজ আছে কিন্তু তোর লেজরিং। তুষি ঘর ঝাড়ু দিতে দিতে উত্তর দেয়, মা ভুল বললে, গরুর শিং আছে, আমার কি আছে? দেখো তো, গরু কথা বলতে পারে। তাছাড়া বড় কথা, গরুর 4 পা আর আমার 2 পা। এবার বলো, কোন দিক থেকে তোমার মনে হয় আমি গরুর সমতুল্য? মেয়ের এমন ফাইজলামো দেখে খেপে যায় তিনি। তেরে এসে চোখ গরম করে বলে, ফাজিল মেয়ে, একদম বাপের বংশের মতো স্বভাব পেয়েছে। আমি যে মা হই সে খেয়ালও নেই। হাস তো শয়তান বাপ বেটি। তুষি দৌড়ে রুমে বাহিরে চলে আসে। মাকে রাগিয়ে দিতে পেরে হাসতে হাসতে ঢলে পড়ল সে। তার মা যে ভালোবাসার মানুষ। কয়েকদিন অবশ্য তুষিও আমিনা বেগমকে অনেকটা মিস করেছে। বাসায় থাকলে সকলেই প্রতিদিন মা মেয়ের এমন হাজার খুনসুটি দেখতে পাই, আর সবাই হেসে কুটি কুটি হয়। বিকেলে রিমি আর তুষি কোচিংয়ের জন্যে হেঁটে হেঁটে যাচ্ছে। আজ অনেক দিন পর জুঁইয়ের সাথে দেখা হবে। জুঁই যে প্যাঁচার মতো মুখ ফুলিয়ে বসে থাকবে এটা তুষির আগে থেকেই জানা। তুষি ক্লাসে গিয়েই চোখ ছোট ছোট করে চারপাশে খুঁজতে লাগলো জুঁইকে। কই, তার তো টিকিটাও দেখা পাওয়া যাচ্ছে না। রাতে বারবার তুষি মেসেজ করেছে সে আজ কোচিংয়ে ক্লাস করবে, তবুও কেন আসলো না জুঁই? অভিমানের পাহাড় বেশ বড় সড়ো হয়ে গিয়েছে তা ভালোই বুঝতে পারল তুষি। আজ আর একা একা ক্লাসে মনোযোগ দিতে পারল না। বেস্ট ফ্রেন্ড একদিন স্কুলে না আসলে সেই ক্লাস পানসে লাগে। যতই সবাই আসুক কথা বলুক তবুও মনে হয় কি যেন নেই, কি যেন নেই। তার সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমন তো লাগবেই। কেমন মনের ভেতর হাহাকার হয়ে দমবন্ধকর অবস্থা হয়। মন খারাপ করে অনেক কষ্টে ক্লাসগুলো করল তুষি। চুপচাপ ক্লাসগুলো শেষ করেই রাস্তায় বের হয়ে রিমিকে বলে, রিমি, তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। জুই আজ আসেনি, শরীর খারাপ হলো না কি আবার, তাই ভাবছি ওর বাসায় যাব। আমার ভালো লাগছে না। নাকের ডগার সামনে থেকে বাম হাত দিয়ে ঠেলে চশমাটা ঠিক করলো রিমি। এরপর সারা মুখে গম্ভীর করে জবাব দেয়, আজ সন্ধে হয়ে যাবে একটু পর, কালকে যাই সকালে। তোকে না দেখলে কাকিয়া বাসায় ঢোকার সাথে সাথে তুলকালাম বাজাবে। আরে যা না রিমি, ভালো লাগছে না। আজ ক্লাসে আমি মন দিতে পারিনি। জুই যে আমার উপর ব্যাপক রাগ করে আছে তা বেশ বুঝতে পেরেছি আমি। তুই তো জানিস ওকে ছাড়া আমি থাকতে পারি না। ক্লাসে মনে হলো কখন শেষ হবে আর আমি একটু শান্তি পাবো। রিমির এবার মেজাজ চটে যায়। বারবার বোঝানোর পরও তুষি নাছোড় বান্দা, সে জুঁইয়ের বাসায় যাবেই। তাই রিমি গমগমে গলায় বলে, যা ইচ্ছে কর, আমি গেলাম। কাকিয়া বকাবকি করলে তখন আমাকে বলতে পারবি না। ঝাড়ুর বাড়ি খেলেও আমার দোষ নেই, যত সব। তুষি মুখ বাঁকিয়ে হেসে রিমিকে দুহাতে জড়িয়ে ধরে এরপর তাড়াহুড়ো করে রিকশায় উঠে যায় জুঁইয়ের বাসার উদ্দেশ্যে। রিমিও শেষে হতাশ হয়ে একা একাই বাড়ির দিকে পা বাড়ালো। জুঁইয়ের মা মনিরা সুলতানা কলিং বেলের শব্দে বারান্দা থেকে হুড়মুড় করে দরজা খুলে দেয়। তিনি দেখেন তুষি হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তুষিকে এই বাসায় আসতে দেখে ভারী খুশি হয়ে যায় তিনি। মাথায় হাত বুলিয়ে টেনে ভেতরে নিয়ে আসে।
এরপর আদুরের স্বরে জিজ্ঞেস করে, এতদিন পর বুঝি আন্টির কথা মনে পড়লো? তুষি, তুমি আগে তো অনেক আসতে, এখন আসো না কেন? তুমি জানো জুই সবসময় তোমার কথা বলে, তোমার নামে হাজার হাজার অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি শুধু ওর বাচ্চামো দেখে হাসি। কথা বলতে বলতে তুষিকে নিয়ে সোফায় বসালেন। এই মানুষটাকে তুষি যত দেখে ততই অবাক হয়। সেই ক্লাস 6 থেকে জুয়ের সাথে বন্ধুত্ব ওর। সেই সুবাদে শত শতবার এই বাসায় আসা যাওয়া তুষির। যতবারই এসেছে ততবারই মনিরা কখনো তাকে কটু কথা শোনায়নি। অজস্র আদরে ভালোবাসায় কাছে টেনে নিয়েছে। জুয়ের সাথে গলা ফাটিয়ে হাসলেও কখনো বিরক্ত বোধ করেনি, বরং তিনি নিজেও তাদের সাথে ঠাট্টা করেছেন। তুষির মাঝে মাঝে ইচ্ছে করে দুইজনের মাকে অদল বদল করতে। ঠোঁটে দারুণ হাসি দিয়ে মনিরা সুলতানার কথাই উত্তর দেয় তুষি। আসবো আন্টি, আসলে পরীক্ষার চাপে এখন আর কোথাও যেতে পারি না। জুইকে দেখছি না আন্টি, কোথায়ও আজ কোচিংয়েও দেখলাম না। ও কি জানে না ওকে ছাড়া আমি ক্লাস করতে পারি না? রাতে কত করে পড়লাম। আজ আমি যাব, গিয়ে দেখি জুইয়ের অস্তিত্বই নেই। তুষির কথায় উনিও হেসে ফেলে। এরপর বলে, যেতে চাইছিল, কিন্তু সকাল সকাল ওর খালামণি ফোন করে বলল জুইকে আজই একটু পাঠিয়ে দিতে। আসলে আমার বোনের মেয়ের বিয়ের পাকা কথা হচ্ছে তো, সেজন্য আমি পাঠিয়েছি জোর করে। কিন্তু আজ তুমি ক্লাসে যাবে বলে সে কিছুতেই যাবে না। বারবার আমার পিছন পিছন ঘুরে উসকুস করে বলছে, আম্মা কালকে যাই। জানো তুষি, আজকে কতদিন পর আসবে, তোমার কোনো ধারণা আছে ও মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে? আমাকে দেখতে হবে না? কত কথা ওই পিচ্চি পেটে জমে ফুলে ফেপে আছে, আজ না বলতে পারলে মরেই যাব মা। দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। এরপর তুষি কিছুক্ষণ থেকে ভাবে বাসায় গিয়ে জুইকে কল করা যাবে। এছাড়া যে সারপ্রাইজ দিতে এসেছিল তা তো দেওয়া হলো না। এখানে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। ভেবেছিল তুষিকে দেখে হা হয়ে যাবে জুই, তড়িৎ গতিতে জড়িয়ে ধরবে। মুখের সেই হাসিটা দেখার জন্যেই তো আমিনা বেগমকে কিছু না বলে হুট করেই এখানে আসা। অনেক সময় পার হওয়ার পর ফিরতে বেশ দেরি হবে বলে তাড়াতাড়ি মনিরা সুলতানাকে এনিয়ে বেনিয়ে রাজি করিয়ে বেরিয়ে পড়ল। কোনোভাবেই আজ তুষিকে তিনি যেতে দিবে না। রাস্তায় টাইম দেখার জন্যে ফোন চেক করতেই মায়ের অগণিত কল চোখে পড়ল তুষির। চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ভয়ে ঢোক গিলে আল্লাহর নাম জপতে জপতে বাসার দিকে রওনা দিল সে। কপালে আজ তার ভীষণ শনি আছে, এটা সে নিশ্চিত। আজকে আমিনা বেগমের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কোনোভাবেই সে রেহাই পাবে না, কোনোভাবেই না। পা টিপে টিপে বাসায় ঢুকেই তুষি আগে চারিপাশে সচেতন দৃষ্টিতে তাকালো। কে কী করছে তা বোঝার চেষ্টা করে যখনই তার রুমে প্রবেশ করবে সেই সময়ে আমিনা বেগমের গমগমে গলার আওয়াজ ভেসে এলো। ভয়ে আমিনা বেগমের জন্যে 1 মিনিটও দেরি করলো না সে। দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে রুমে খাপটি মেরে বসে রইল। হার্টবিট ভীষণ রকম ফাস্ট হচ্ছে। কাঁধের ব্যাগ বিছানায় রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই দরজায় কড়াঘাত শুনতে পায় তুষি। অবিরত দরজা ধাক্কাচ্ছে আমিনা বেগম। সন্ধ্যার পর কোনো মেয়ে বাসার বাইরে থাকে, তাই আজ সে দেখে নেবে। কাল সকালে গেলে কি হতো? মেয়ে মানুষ হয়েছে, সে কাণ্ডজ্ঞান কি কিছুই নেই এই মেয়ের? বিপদ আপদ হলে কে রক্ষা করত? দরজা ধাক্কানোর ফলেও যখন তুষি খুলল না, তখন উচ্চস্বরে চেঁচিয়ে জানতে চায় আমিনা বেগম, এই তুষি, দরজা খোল বলছি, তোর সাথে আমার কথা আছে। দিন দিন কি বেয়াদপি বেড়ে যাচ্ছে। আমাকে না জানিয়ে তুই কিভাবে এদিক ওদিক ঘুরে বেড়াস, আজই শেষ দেখে ছাড়বো। তুষি বুঝতে পারে না মা ক্ষেপে বোম হয়ে আছে। নিশ্চিত ওই রিমি বজ্জাত ভালোভাবে মাকে বুঝিয়ে বলেনি। এরপর গলা চড়ানো কণ্ঠে উত্তর দেয় তুষি, মা আমি ড্রেস পাল্টে আসছি, তুমি যাও, আমার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নিয়েই আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। এমন কথায় আরও দ্বিগুণ রেগে গেল আমিনা বেগম। দাঁত কটমট করে তুষিকে বলে সে, আমার সাথে তুই চালাকি করছিস তাই না? কি ভাবিস আমি বোকা? তোর পেট থেকে আমি হয়েছি? এইটুকুনি মেয়ে নাকি আমাকে উল্টা পাল্টা বুঝ দেয়। কালকেই এই দুনিয়ায় এলি আর আমাকে তুই বোকা বানাস তাই না? আচ্ছা, তোর আসতে হবে না। কোনো সময় রুমের বাইরে দেখলেই তোর শরীরে একটা হাড্ডিও সাথে থাকবে না। আমিও দেখি কতক্ষণ রুমে চুপচাপ বসে থাকতে পারিস।
এই বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আমিনা বেগম। ভেতর থেকে তুষি কিছু বলার আগেই তিনি আবার বলে ওঠে, রুমে থাকার খুব শখ না? এবার থাক বন্দি হয়ে। আজ রাতে আমি আর তোকে খেতে দিব না বলে রাখলাম। কেউ আসলে তাকে সহ আটকে রাখবো। তখনই হন হন করে নিজের রুমে চলে যায় তিনি। তুষি এদিকে মায়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে। এরপর দৌড়ে দরজা হাজারবার ধাক্কালেও কারোর খোলার নাম নেই। অতঃপর হতাশ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। বাবা না আসা পর্যন্ত সে দরজা খুলবে না, এটা খুব ভালো করেই জানে তুষি। মাঝে মাঝে তুষি নিজেও বোঝে না তার মা হঠাৎ এমন আজগুবি কাণ্ড কারখানা কেন করে, একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়। শেষে আর ভাবতে পারল না তুষি। ড্রেস পাল্টে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। যা হবার হবে, আগে কিছু সময় ঘুমিয়ে নেওয়া যাক। রাত তখন গভীর। তুষি সেই যে ঘুমিয়েছিল, আর ভাঙেনি ঘুম। এবার শুয়ে থাকতে পারল না। খিদের জ্বালায় পেট চো চো করছে। এপাশ ওপাশ ঘুরে রুমে লাইট অন করে বসে পড়ল। এরপর ধীর পায়ে হেলে দুলে দরজা খুলতেই দেখতে পেল হালকা ভেজানো দরজা। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল বিজয়ী হাসি। দৌড়ে খাবার টেবিলে গিয়েই হুড়মুড় করে ভাত মাংসের ঝাল প্লেটে নিয়েই গপা গপ খেয়ে ঢেকুর তোলে তুষি। সবকিছু আগের মতোই ঠিকঠাক করে রুমে চলে আসে সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রল করার জন্য ফেসবুকে ঢোকে। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর ফলে এখন তেমন ঘুম আসছে না তুষির। মেসেঞ্জার একের পর এক ফ্রেন্ডদের আড্ডার গ্রুপ চোখে পড়ে তার। চট করে জয়কে মন গলানো সব কথা লিখে একটা বড় সড়ো লম্বা মেসেজ সেন্ড করে তুষি। কিছু সময় এভাবে ঘুরতে ঘুরতেই ভাবে আরেকটু ঘুমিয়ে নেওয়া যাক। ডাটা অফ করার জন্যে হাত বাড়াতেই মুহূর্তেই মেসেঞ্জারে ভিডিও কল আসে তুষির। ওপাশের কল করা ব্যক্তিকে দেখেই মুখ অটোমেটিক্যালি হা হয়ে যায়। এত রাতে তুষারের কল, এ যেন আনএক্সপেক্টেড। গায়ের ওড়না ভালো মতো ঠিক করে ফোন রিসিভ করে তুষি। দেখতে পাই কালো টি শার্ট পরা অবস্থায় বিছানায় হেলান দিয়ে তুষার শুয়ে আছে। তার চোখ জোড়া একদৃষ্টিতে তুষির চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে গভীর দুটি চোখ দিয়েই ভস্ম করে দেবে তুষিকে। তুষি কিছু বলার আগেই ওপাশ থেকে আগন্তুক জানতে চায়, চুন্নি, এত রাতে কার মন চুরি করার জন্য অনলাইনে এসেছিস? আমি জাস্ট অবাক, তুই না ঘুমিয়ে এই সময় ফোন ঘাটছিস কি করে? আর একটা কথা, আমি যে চলে আসলাম তুই তো একবারও কল করে আমার খবর নিলি না। ঠিকমতো পৌঁছালাম নাকি রাস্তায় হাড়গোড় ভেঙে পড়ে রইলাম? তুষি মুখ বাঁকিয়ে উত্তর দেয়, সন্ধ্যার পরপরই ঘুমিয়েছি তুষার ভাই, একটু আগেই উঠেছি, তাই ঘুম আসছিল না। শুধু শুধু কি সব উদ্ভট আজগুবি কথাবার্তা তোমার মাথায় ঘোরে? তোমার হাড় ভাঙবে, এ তো পৃথিবীর চরম আশ্চর্য কাণ্ড। তুই চুন্নি রে, বুঝবি একদিন যখন আসলে আমার কিচ্ছু হয়ে যাবে তখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবি। তুই আজ তো এক মিনিটও বই নিয়ে বসিস নি, কাল থেকে আর ফাঁকিবাজি করিস না। এখন ঘুমা তাহলে, এত রাত জাগিস না। তুষার ফোন রেখে দিবে ভেবেই তুষি তাড়াহুড়ো করে বলে, এই শোনো শোনো, মামা মামি কেমন আছে? তুষার নরম গলায় উত্তর দেয়। তোর মামা মামি ভালো আছে, তবে তার ছেলে ভালো নেই। তুষারের কথায় তুষি যেন কথা হারালো। একটু সময় থেমে মিনমিনে কণ্ঠে বলে, মামিকে অনেক মিস করছি। কত মজা হলো এই কয়েকদিন, জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা। তুষার মুখটা চুপসে ফাটা বেলুনের মতো করে জবাব দেয়, শুধু কি মামিকেই মিস করছিস? মামির ছেলেকে বুঝি মনে পড়ে না? মিস টিস করিস না? এবার তুষি যেন লজ্জা পেল। ফোনে তুষারের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। অন্যদিকে ঘুরে বলল, না, আমি কোনো জঙ্গলি ভূতকে মিস্ট্রিস করি না। তুষি রে, তুই কি জাদু করে গেলি বলতো? আচ্ছা তুষি রে, তুই কি জাদু করে গেলি বলতো? এই বাসায় তো এক মিনিটও টিকতে পারছি না। যেদিকে তাকাই মনে হয় তুই নাকের পানি চোখের পানি মুখ করে আমার পাশে বসে আছিস। কখন সুযোগ পেলেই আমার গায়ে সব ছেড়ে দিতে পারবি। তুষি প্রথম কথাগুলোতে মনে মনে ভারী খুশি হয়েছিল, এবার যেন উল্টে ভীষণ রেগে গেল। তুষার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, অসভ্য, কোনো সময়ও ভালোভাবে কথা বলতে পারে না। এত রাতে এসব বলার জন্য কল করেছো? রাখো বলছি সব সময় ফাজলামে। তুষির রাগ দেখে তুষার শোয়া থেকে বসে উচ্চস্বরে হাসতে থাকে। তুষি গজগজ করতে করতে ফোন কেটে দেয়।
পাশেই চড়ে আছাড় মেরে ফোনটা রেখেই ঘুমিয়ে যায় তুষি। মনে মনে বলে, বন মানুষের ঘর বন মানুষ, সব সময় ফজলামি, ভালো কথা যেন মুখে আসেই না, শয়তান। এদিকে তুষারকে এভাবে হাসতে দেখে নূরজাহানের ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবে, ছেলেটা এত রাতে এভাবে হাসছে কেন? আমার আদরের ছেলেটার উপর পরিটরি ভর করলো নাকি? বড় বড় পা ফেলে তুষারের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে উচ্চস্বরে বলে, তুষার, এই তুষার বাবা, কি হয়েছে তোর? এত রাতে এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? চট করে মায়ের কথায় চুপ হয়ে যায় তুষার। হাসি থামিয়ে গলা খাকারি দিয়ে জবাব দেয়, হ্যাঁ মা, পাগল হয়ে যাচ্ছি। তোমার জামাইয়ের বন্ধু আমাকে দিন দিন পাগল করে দিচ্ছে। ছেলের কথা কান পর্যন্ত গেল না তার। তবে হাসি থামতে দেখে আবার নিজের ঘরে চলে গেল নূরজাহান। তুষার কিছুক্ষণ নিজের ফোনে তুষির ছবি এক এক করে দেখতে লাগলো। কয়েক ছবিতে চুমু খেয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে গেল তুষার। সময় গড়াতে গড়াতে এক সময় তুষির পরীক্ষার দিনক্ষণও ঘনিয়ে এসেছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 5 দিন বাকি। পরীক্ষার রুটিনও অনেক আগেই স্কুল থেকে দিয়ে দিয়েছে। আজ 10ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। সকাল থেকেই তুষি গোসল করে বিদায়ের জন্য রেডি হচ্ছে। ক্লাসের সব মেয়েরা মিলে আগে থেকেই প্ল্যান করেছিল লাল পাড়ের কালো শাড়ি পরবে। সেই অনুযায়ী জান্নাত খুব যত্ন করে দুই বোনকে সাজিয়ে দিল। এরপর দুজনকে একসাথে দাঁড় করিয়ে ফোন দিয়ে কয়েকটা ফটো তুলে আনন্দের সাথে বলল, ইস, কি সুন্দর লাগছে তোদের। আজ একটু সাবধানে থাকিস, রাস্তা থেকে যেন কোনো ছেলে তুলে না নিয়ে যায়। রিমি হেসে জবাব দেয়, দেশে এত সুন্দর মেয়ে থাকতে আমাদের নিয়ে যাবে? আমি না হয় কিউট লাগছে, কিন্তু তুষিকে দেখলেই তো সব ভালো ছেলেগুলো দৌড়ে পালাবে। তুষিকে পেতনি লাগছে, পেতনি। শাড়ি পরে আজ তুষির মন ফুরফুরে। তাই ভাবলো এখন রিমির সাথে ঝগড়া করবে না। রিমিকে রাগানোর জন্যে বলল, আমাকে যে বেশি সুন্দর লাগছে এটা তোর সহ্যই হচ্ছে না, তাই হিংসে করে এসব বলছিস না। আজ আমি তোর সাথে কোনো ঝগড়া করব না, এখন আমি চিল মুডে আছি। জান্নাত হেসে দিল। রিমির মুখ বাঁকানো দেখে জান্নাত ওদের তাড়া দিল। চল নিচে যাব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে। তুষি আর রিমি আর কোনো কথা বলল না। ভদ্র মেয়ের মতো নিচে সবার সাথে হেসে হেসে বলল, দেখো তো আমাদের কেমন লাগছে। আমিনা বেগম নাজমা তাদের দেখেই মুখে আওড়ালেন। মাশাল্লাহ, কারো নজর না লাগে। দুজনের কাছে এসে আমিনা মুখে হাত বুলিয়ে আদর করলেন। এরপর কপালে চুমু খেয়ে বলল, দেখো নাজমা, মেয়েগুলো কিভাবে হুট করে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাবি, সব সময় চোখের সামনেই থাকে তো, ওভাবে খেয়ালই হয়নি। হয়েছে, এবার চুপ করো তোমরা। আমার কথা তো তোমাদের মনেই পড়ে না, শুধু ছোট দুজনকে যত আদর। তানহা আপু আসুক, সব বলে দেব। এখন বিদায় দাও, দেরি হয়ে যাচ্ছে। জান্নাত ঠোঁট দুটি উল্টে মা কাকির সাথে অভিমান করে কথাটি বলেই দুজনকে দিয়ে স্কুলে যাওয়ার জন্যে বেরিয়ে যায়। তুষার প্রায় 15 দিন পর কালকে রাতেই ঢাকা থেকে এসেছে, কাউকে কিছু না জানিয়ে। আজ সকাল সকাল তুষির স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হলো। নূরজাহানের সাথে নাস্তা সেরে সিঁড়ি দিয়ে হনহন করে বের হওয়ার সময় নিচতলায় গেটের সামনেই রাহাকে দেখে থমকে গেল তুষার। দেখতে পেল ছোট ছোট গোলগাল হাত দুটি দিয়ে সিঁড়ি ধরে নামার চেষ্টা করছে রাহা। বিড়াল ছানার মতো হাত দিয়ে এক পা করে নামছে। ভ্রুজোড়া ভীষণ কুচকালো। নামতে কষ্ট হচ্ছে বিধায় ঠোঁট দুটি উল্টে রেখেছে। ছলো ছলো চোখ দেখেই মনে হচ্ছে আর একটু পরেই চোখের কর্নিশ দিয়ে অশ্রুগুলো ঝরে পড়বে। তুষার দাঁড়িয়ে কিছুক্ষণ রাহার কাণ্ড কারখানা দেখতে লাগলো। অনেক সময় এভাবে নামতে নামতে হঠাৎ ধপ করে বসে অবিরত শ্বাস নিচ্ছে রাহা। তুষার চারিপাশে আন্টিকে খুঁজেও দেখতে পেল না। সে তখন মনে মনে চিন্তা করলো, রাহা একা কিভাবে বাইরে আসলো? আন্টি কি খেয়ালই করেনি? বড় বড় পা ফেলে রাহার সামনে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে কিছুটা ঝুঁকে পড়ল। রাহামণি, তুমি এখানে একা একা কি করো? তুষারকে দেখতে পেয়েই কতুর মতো দাঁত বের করে খিলখিলিয়ে হাসলো। এরপর পা দুটি নিচের হাতে নিয়ে বলল, পা খুব ব্যথা,
অনেক কষ্ট লাগতে। ও বাবা, পা দুটো খুব ব্যথা কেন রাহামণি? তুমি এত কি কাজ করেছো? সিঁড়ির উপর হাতে ভর করে খপ করে রাহা উঠে দাঁড়ায়। এরপর নিজের দুহাত বাড়িয়ে অবিরত মাথা ঝাঁকায়। মুখ ফুলিয়ে তুষারকে বলে, আমাকে আগে কুলে নাও, তারপর বলবো। তুষার এক গাল হেসে ওঠে। রাহাকে কোলে নিয়ে ওদের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ওই দিনের পর থেকে তোর দেখলেই তো আমার বুক কাঁপে ভাব, তুই মানেই একটা আতঙ্ক। রাহা ওর কথা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ পর জবাব দেয়, আটনত কি পাইয়া? আতঙ্ক অর্থাৎ রাহা, এবার বুঝলি? রাহা বিজ্ঞদের মতো বোঝার ভান করে অবিরত মাথা ঝুঁকায়। এরপর উত্তর দেয়, আটনত অত লাহা। তুষার ওর কথা শুনে হা হা করে হেসে ওঠে। এরপর ডান হাত দিয়ে ওর গাল চেপে টপাটপ কয়েকটা আদর বসিয়ে দেয়। রাহাও ওর দেখা দেখি ট্রিম করা খাঁচ কাটা তুষারের দুগালে একের পর এক চুমু দিয়ে হঠাৎই চোখ দুটো লাল করে তুষারের বাহুকে ধপাস ধপাস কয়েক কিল বসিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, তোমার গালে কাটা দিমু কেন? আমার ঠোঁটুতে ব্যথা পেয়েছি, কামড় দিয়ে নগদ আমি দিব। পূজা ভাইয়া, আমাকে ব্যথা দিছ কেন? আম্মুকে বলে দিব, আম্মু তোমাকে থাট থাট মারবে। তুষার ওর কাণ্ড দেখে হা হয়ে যায়। ইচ্ছে করেই এবার রাহার গালে ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরে। রাহাদের রুমে প্রবেশ করে ধীরে ধীরে রাহার মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, রাহা কিভাবে একা একা সিঁড়ির নিচে গেল? রাহার আম্মু সোহানার তখন হুঁশ ফিরে আসে। পাশের রুমের ভাবি এসেছিল বিধায় সে যাওয়ার সময় দরজা আর লাগানোর মনেই ছিল না তার। রুম গোছানোর জন্যে তাড়াহুড়ো করছিল, এই ফাঁকে কখন যে রাহা নিচে চলে গেছে তিনি জানেনই না। এবার তুষারের কোলে দেখে তিনি যেন প্রাণ ফিরে পেলেন। রাহার দিকে রাগী চোখে চেয়ে বলে, আমাকে না বলে তুমি নিচে কেন গিয়েছিলে? আর যদি ভাইয়া না দেখতো তখন আমি কাকে নিয়ে থাকতাম? আমার কষ্ট লাগে তুমি বুঝো না? রাহাকে শাসিয়ে তুষারের দিকে ফিরে তাকায়। মলিন স্বরে তুষারের উদ্দেশ্যে বলে, তুষার বাবা, তুমি জানো না এই বিচ্ছু কি হয়েছে। 1 মিনিটও আমাকে স্বস্তি দিচ্ছে না। সুযোগ পেলেই টুস করে রুমের বাইরে চলে যায়। ছোনা পূজা লাগে বলবে, আজকে পাপা চুক, পাপা তোমাকে অনেক মারবে। ছোনাকে কামড় দিয়ে নগদ আমি দিবে। মুখ বন্ধ রাখবে নাকি মায়ের দিব? তোমার পিঠে টাট টাট মারবে, অনেক মারবে। রাহাকে সোহানা থাপ্পড় মারতে গিয়েও ওর কথাই হেসে উঠল। তুষার ও ঠোঁট টিপে হাসে। এরপর সোহানা কোলে নিতে গেলে সে তুষার শার্ট দুহাতে শক্ত করে ধরে রাখে। কিছুতেই যাবে না মায়ের কোলে। জোর করে দিতে গেলেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। শেষে তুষারই সোহানাকে আশ্বস্ত করেন রাহাকে নিয়েই বের হবে। দুজনে ইচ্ছে মতো ঘুরে ফিরে একটু পরেই চলে আসবে। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল স্যার ম্যাম আরও অনেক অতিথি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে নিজের মতো বক্তব্য দিচ্ছেন। এই স্কুলে তারা 5 বছর পড়েছে। স্যার ম্যামদের সাথে কত শত স্মৃতি খুনসুটি, আজ থেকে সবকিছুই শুধু অতীত। সবকিছু মনে করে সকলের আপনা আপনি মনের কষ্টে চোখ ভিজে যাচ্ছে। প্রিয় বন্ধু বান্ধবগুলো কোথায় যাবে? তাদের সাথে কথা না হলে যে মন ভরে না। দীর্ঘক্ষণ বক্তব্য রেখে সব ছাত্রছাত্রীকে মিষ্টিমুখ করানো হলো। এরপর সবাই এক এক করে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল স্যার ম্যামদের সাথে ছবি তুলে নিল। বলাই বাহুল্য, প্রিয় শিক্ষকের সাথে এইটুকু স্মৃতি তো থাকতেই পারে। ক্লান্ত বিকেলে যখন অতীত মনে পড়ে যাবে তখন না হয় এসব দেখে সেই আগের দিনটাই ফিরে যেতে ইচ্ছে করবে। আনমনেই মনটা খাঁ খাঁ করবে। মনে হবে কি রঙিন ছিল দিনগুলো। ইস, আর একবার যদি ফিরে পাওয়া যেত। কয়েকজন দলে দলে তাদের ফ্রেন্ডদের সাথেও গ্রুপ ছবি তোলায় ব্যস্ত। একটা সময় পর কে কোন জায়গায় থাকবে তা তো বলা যায়। পরম যত্নে স্মৃতি নিংড়ে চোখ দুটি খুশিতে হেসে উঠবে। কেউ কেউ নিজের বন্ধুকে জড়িয়ে ধরে অবিরত চোখের পানি ফেলছে। কষ্ট হচ্ছে ভীষণ।
কে জানতো সুন্দর কাটানো সময়গুলো এভাবে ফুরিয়ে যাবে। কখনো কি এক কিঞ্চিত পরিমাণ তারা টের পেয়েছিল? দিন গেলে আর সেই দিন ফিরে আসে না। তোষিও জুইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে যাচ্ছে, কোনোভাবেই কান্না থামানোর নাম নেই। এভাবে অবিরত কান্না করাই জুই বলল, কথা দে সারা জীবন আমার সাথে থাকবি, কখনো দূরে যাবি না। যদি দূরে যাইও তবে মন আত্মা তোর কাছেই থাকবে। গলা ভেঙে যাওয়ায় অস্পষ্ট স্বরে বলে উঠল তুষি। আমার এমন লাগছে কেন? তোকে ছাড়া অন্য কোথাও পড়বো, এটা আমি মেনে নিতেই পারছি না। তুইও আমাকে কথা দে, এক কলেজে আমার সাথে তুই পড়বি। যা, কথা দিলাম। আর কাঁদিস না, তুই কাঁদলে আমার অনেক খারাপ লাগে। কান্না থামালেও চুপটি করে দুজন দুজনে জড়িয়ে ধরে রাখলো। রিমিও আন মনে তার বান্ধবী জেবার বাহুতে মাথা রেখে চোখের অশ্রু ফেলছে। বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। প্রিয় স্কুল স্যার ম্যাম বন্ধুগুলো হারিয়ে ফেলার হাহাকার। বাঁদরগুলোর সাথে তার কখনো একসাথে বসে আড্ডা দেওয়া হবে না, গল্পের ঝুলি নিয়ে আসর জমানোও হবে না। স্কুল ছুটির পর কোনো এক বিষণ্ণ বিকেলে বন্ধুর পায়ে পা মিলিয়ে চলাও হবে না। আজকের পরিচিত জায়গা দুদিন পর শুধুই অপরিচিত হয়ে যাবে। যেখানে আসতে পা কখনো থমকে যেত না, নির্ভয়ে ক্লাসে যাওয়া যেত, ঠিক একই জায়গাতেই দুদিন পর জড়তা কাজ করবে। পা যেন আর এগোবে না। হুট করেই রিক্সা করে স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়বে স্কুলের ঝালমুড়ি মামা, দারোয়ান মামা, স্যার ম্যাম, চিরচেনা ক্লাসের বেঞ্চ, সব একই আছে, শুধু আমরা নেই। তখন শুধু এক আকাশ পরিমাণ দীর্ঘশ্বাস আসবে। সব কিছুর সমাপ্তি এই বিদায় দিয়েই। অনুষ্ঠান শেষে সবাই একে একে বের হচ্ছে, তখনই রিমি দেখতে পেল ফুচকার দোকানের সামনে তুষার দাঁড়িয়ে আছে, সাথে মায়াবী ফুটফুটে চেহারার একটি বাচ্চা। দেখা মাত্রই ঠোঁটে এলো মিষ্টি হাসি। তুষারের দিকে হাত বাড়িয়ে ইশারা করার পরও কোনো উত্তর পেল না রিমি। তুষার সেই বাচ্চাটার সাথে কি নিয়ে যেন বকবক করছে, অন্য কোনো দিকে তার খেয়াল নেই। জেবাকে বিদায় দিয়ে তুষিকে খুঁজতে লাগলো। এদিক ওদিক ঘুরে খুঁজতেই চোখ চলে গেল খুব কষ্টে পা টিপে টিপে জুয়ের সাথে হেঁটের দিকেই আসছে তুষি। কাছাকাছি আসতেই রিমি তুষির হাত শক্ত করে ধরে কোনো কথা না বলতে দিয়েই টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। জয়ও আসলো ওদের পিছু পিছু। রিমি তুষার ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুষার ভাই, তুমি যে এখানে আসবে আমাদের তো একবারও জানালে না। আমি ভেবেছি তুমি ঢাকাতেই আছো। পেছন ফিরে রিমিকে দেখেই এক গাল হাসলো তুষার। সবাইকে বের হতে দেখে সে জানতো ওরাও এখানে আসবে। এখানে আসতে তোদের পারমিশন নিতে হবে আমায়? কথা শেষ করেই রিমির পাশে তাকাতেই কালো মসলিন কাপড় পরা তুষির দিকে চোখ চলে গেল। দেখতে পেল মুখটা ভারী থমথমে অবস্থা, মলির মুখে অন্য দিকে তাকিয়ে আছে, চোখ জোড়ায় কাজল লেপটে আছে। দেখেই বোঝা গেল ন্যাকা শীতকাদুনি কেঁদে নিয়ে একাকার। চট করে দৃষ্টি সরিয়ে জুইকে বলল, কেমন আছো বেদ্যপ মহিলার পার্টনার? তুষারকে দেখে এতক্ষণ জুইয়ের মুখে যে হাসি ছিল সেটা পর মুহূর্তেই চুপসে ফাটা বেলুনের মতো হয়ে গেল। অভিমান চড়ানো কণ্ঠে জুই বলে, এটা কি বললেন ভাইয়া? ছোট বোনকে কি কেউ এইসব বলে? বোনকে সব বলা যায়, কিন্তু ঘরের বউকে নয়। তুষার তুষকে একবার পরখ করে জুইয়ের কথার উত্তর দিল। ওরা সবাই হাসলেও তুষি ওর কথায় এক নজর ওর পানে তাকিয়ে বিরক্ত নিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল চুপচাপ। তার ভালো লাগছে না। শাড়ি পরে এখন গা গুলিয়ে যাচ্ছে। বাসায় গিয়ে কখন চেঞ্জ করতে পারবে সেই চিন্তাই অবিরত করছে তুষি। সবাইকে বসিয়ে তুষার ফুচকা খেতে দিল। রাহামণি এখানে আসার পর থেকেই চুপচাপ। এত মানুষের মাঝে সে কাউকে চিনতে পারেনি, তাই মুখ দিয়ে একটা টু শব্দও উচ্চারণ করেনি সে। মনের ভেতর ভয় কাজ করার ফলে তুষারের গলা জড়িয়ে চুপচাপ মাথা এলিয়ে দিয়েছে তুষারের কাঁধে। এখন তুষিকে দেখে অল্প একটু যেন কথা ফুটল মুখে। চোখ ছোট ছোট করে বলল, কেউ তাপু, তোমাকে লাহার মতো পিটিপুল লাগছে। তুষি এবার তুষারের দিকে তাকাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। কেমন মায়া ভরা চোখ মুখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
রাহাকে দেখেই দৌড়ে এলো তুষারের কাছে। এরপর রাহার গালে 2-4টে টপাস টপাস করে চুমু খেয়ে বলল, কিউটি তুমি আসছো? কেমন আছো তুমি? তুষির খুলে রাখা চুলে রাহা ডান হাত ঢুকিয়ে খপ করে কয়েকটা চুল টেনে নিজের মুঠোয় নিয়ে বলল, পূজা তুমি থাক থাক, তোমার পিঠে মাপবো। আমার তাতে কত বলুনি কেন, আমি লাগ করতি তোমার তাতে আলি। তুষার রাহার কাজে চোখ গরম করে, মনে মনে আউড়ায়, শালির ঘর, আচ্ছা শালির ঘরে শালি, তুই আমার বউয়ের চুলে হাত দেস? ব্যথা পাবি বিধায় আমি নিজেই তো থরার সাহস পাই না। দোয়া করি বিয়ের পর প্রতি রাতে তোর জামাইবাবু চুল টেনে ছিঁড়ে ফেলবে, আর তুই ভ্যাঁ ভ্যাঁ করে 4 হাত পা ছড়িয়ে কাঁদবি। তখন কেউ আর ফিরাতে যাবে না। হ্যাঁ আমিন। চুলে টান পড়ায় বেশ ব্যথা পেল তুষি। রাহার হাতের মুঠোই থেকে চুল ছড়াতে ছড়াতে ব্যথা তোর গলায় বলল তুষি। কেন বাবা, তুমি রাগ করেছো কেন সোনা? মুখ ফুলিয়ে বড়দের মতো অভিমানের স্বরে রাহা জবাব দেয়, ভাইয়া তুদু তোমাকে আদর করলে, আর আমার তুতুতে নকল আনি দিতে এটা তো। ছোট ছোট হাত দুটি দিয়ে তুষিকে নিজের ঠোঁট উল্টে দেখায় রাহা। ওর কথা কানে পৌঁছতেই তুষার তড়িৎ গতিতে রাহার মুখ চেপে ধরে, বিড়বিড় করে বলে, চুপ কর ভাই, ইজ্জত লুটিস না, অনেক হইছে, আর না। মুখ চেপে ধরায় রাহা কথা বলতে না পেরে আম আম শব্দ করে। রিমি, তুষি আর চুই এমন কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসে। সবাই যার যার মতো সময় কাটিয়ে তুষি জুইকে বিদায় দেয়। যাওয়ার সময় তুষার জুইয়ের কানে কানে বলে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, একদম ফাটাফাটি। তুষার চোখ টিপ দিল। জুই এহেন কথা শুনে একটু লজ্জা পায় অবশ্য। এরপর মুহূর্তেই হেসে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুষার নিজেও একটা রিক্সা ডাকলো। এরপর রাহাকে নিয়ে উপরে বসে তুষি আর রিমিকে সিটে বসার জন্য জায়গা করে দিল। 3 জন একই রিক্সায় যেতে যেতে তুষার রাহাকে বলে, বড় তো রাহা আফুরানি। এতক্ষণ সে তুষারের খাঁচ কাটা দাড়িগুলো এক এক করে দেখছিল। ওর কথায় মুখ তুলে তাকায় সে, চোখ পিটপিট করে বলে, আপু বিচি বিচি বিউটিফুল ওয়াদ ওয়াব না। হ্যাঁ রাহার মতো, এবার বলো রানী। রাহা দৈভ্রু কুচকে ভাবুক হয়ে উত্তর দেয় তুষারকে, লা অত আতঙ্ক আর তুতি অত লানি। তুষি ওর কথায় ফিক করে হেসে দেয়। রাহিকে নিজের কথায় ওকে কোলে নিয়ে বলে, আর তুমি আমার কিউটি বোনো, সোনা বোনো। রাহার গালে জোরে একটা চুমু দিয়ে দেয়। ব্যথা পেয়ে রাহা 2 ভ্রু ভীষণ রকম কিঞ্চিত করে তুষির মুখের দিকে এগিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই চট করে ছোট ছোট দাঁতগুলো দিয়ে তুষির নাকে জোরে সোরে কামড় বসিয়ে দেয়। তুষির ব্যথায় আর্তনাদ করে ওঠে। আচমকা আক্রমণে হাঁ হয়ে যায় তুষার আর রিমি। তড়িঘড়ি করে রাহাকে নিজের কাছে আনে তুষার। এরপর আস্তে স্বরে বলে, কত বড় সাহস, তুই আমার বউরে কামড় দিস? আমার জিনিসে হাত? তোর জামাইও বেশি বেশি কামড় দিব, তখন দেখবি 2 দিন পরেই তোর ডেঙ্গু হয়ে গেছে শালি। বানো করেছি, ঠিক করেছি, নগদ বেল হবে দিকো। আমাকে এভাবে গালে ব্যথা দেয় সবাই। এ কথা শেষে আবার তুষারের দিকে চোরা চোখে চেয়ে গম্ভীর স্বরে বলে, দামাই কামড় দিতে কেন? তুষার শালির বলে গালি দিয়ে তুষির মাথার কাছে গিয়ে মিনমিনে স্বরে বলে, আজ আমার আকাশে এক পশলা মেঘ নেমেছে, রাতের সকালেও বৃষ্টি এসেছে। খণ্ড খণ্ড মেঘগুলো বৃষ্টি হয়ে আমার প্রেয়সীর চোখে মুখে লেপটে যাচ্ছে। শহরে আজ শিমুল ফুলের মেলা বসেছে। বসন্তের বিকেলে হলুদ পাখি মধুর সুরে গান গাইছে। শহরে আনাচে কানাচে কপুত কপুতির আনাগোনা, চারপাশে মৃদু মন্দ বাতাস বইছে। আজ দিনটি ভীষণ অন্যরকম, ভীষণ। আমার ভালোবাসা, পৃথিবীর সকল সৌন্দর্য সব কেন তোমার মাঝে ঠেলে দিয়েছে? আমি কি করি হায়, এই যেন চোখ নয়, জলজ্যান্ত অগ্নিশিখা, যে চোখে আমি সর্বনাশ দেখতে পাই। তোমার চোখের অশ্রুকে সবাই ভাবে পানি, তবে আমার কাছে সেগুলো রোদে চিকচিক করা মুখ সুধানা। মেয়ে তোমায় শাড়িতে লাগে পূর্ণাঙ্গ নারী, সাজলে কোমল স্বর্ণলতার মতো লাগে আমার মনোহরিণী। এই যে শুধুই আমার মনোহরিণী।
এসএসসি পরীক্ষার আগের দিন রাতে তুষির সব 14 গোষ্ঠীকে ফোন করলেন আমিনা বেগম। ওনার পাশেই দাঁতে দাঁত চেপে তুষি চুপচাপ বসে আছে। সবার সাথে এক এক করে দোয়া চাইতে হচ্ছে। কেউ কেউ তো বলছে, তিশা কিভাবে এত বড় হয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। এ কথার পিঠে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে উত্তর দিচ্ছে তুষি। সব বদ কথা এক এক করে গিলে খাচ্ছে সে। সারা বছর কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, কিন্তু রেজাল্টের দিনই একটু খারাপ ফলাফল করলেই যেন তাদের সকল উস্কানিমূলক কথাবার্তা শুনতে হয়। তখন কথা শোনানোর জন্য শিখিয়ে দিতে হয় না। এই জিনিসটাই তুষির ব্যাপক রাগ ওঠে। ইচ্ছে করে সব কয়টার মাথা ফাটিয়ে দিতে। সর্বশেষ কল আমিনা বেগম তার ছোটবেলার বান্ধবীকে দিলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে তুষির দিকে ফোনটা বাড়িয়ে দিলেন। আস্তে করে বললেন, তুষি মেয়ে ধর, বল। আগে সালাম দিয়ে দোয়া চা, যা যা বলবে চুপচাপ উত্তর দিবি। ফুসফুস করতে করতে সালাম দিল। দোয়া চেয়ে বলল, আন্টি কালকে আমার পরীক্ষা, দোয়া কইরেন। ওপাশ থেকে অবাকের ন্যায় উত্তর এলো, কি বলো তুষি, এখনই তুমি এসএসসি দিব? হায় হায়, দুদিন আগেই না দেখলাম নাক দিয়ে দুধ পড়ছে। কত কোলে নিয়ে থেকেছি তোমাকে, অনেক সময় তো হিসুও করে দিয়েছো। আজকালকার মেয়েরা হুট করেই কিভাবে যেন বড় হয়ে যায়। তা তুমি কি আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ? ঠিকই আছে, সায়েন্স নিয়ে পড়তে পারতে না, খুব কঠিন। ভালোই করেছো তুষি, পরীক্ষা শেষে আমাদের এখান থেকে ঘুরে যেও কেমন? এহেন কথাই মনে মনে 101টা গালি দিল তুষি। সে নাকি তাকে বড় করেছে। বজ্জাত বেটি, তার মা কষ্ট করে বড় করলো, আর উনি নাকি চট্টগ্রাম থেকে এসে তাকে কোলে নিয়ে ঘুরেছে। মিথ্যাবাদী। মুখে মৃদু হাসি ফুটিয়ে পড়ল, জি আন্টি, দোয়া করবেন। আর আমি সায়েন্স থেকেই পরীক্ষা দিচ্ছি। ভালো থাকবেন আন্টি, আমার অনেক পড়া জমে আছে। তুষি ফোন রেখো না, আমার কথাটা শোনো। তুষি আর এক মুহূর্ত সময় ব্যয় না করে টুস করে কল কেটে দিল। বড় করে এক নিঃশ্বাস নিয়েই সোফায় গা এলিয়ে দিল। এরপর পাশ ফিরেই দেখতে পেল আমিনা বেগম রেগে মেগে একাকার। বড় বড় চোখ দুটো বেজায় লাল হয়ে আছে। তুষি বুঝতে পারল তোর প্রাণের বান্ধবীর কথা না শোনায় ব্যাপক রেগে গেছে। রুমের দিকে পা বাড়াতে বাড়াতে জোরপূর্বক হেসে বলে, পড়তে যাবো আম্মু, টাটা। আমিনা বেগম হাতের পাশে কিছু একটা খুঁজলেন। টিভির রিমোট পেতেই তুষির দিকে ছুঁড়ে মেরে উচ্চস্বরে বলে উঠল, বেয়াদবের হাড্ডি, শয়তান! বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও বুঝিস না? তুষি একটু দৌড় দিয়ে চুপটি করে জোর গলায় পড়তে বলল। আজ সকাল সকাল রিমি টেবিলে একা বসাতে ভীষণ রকম পড়ছে। একটুও বসার সময়টুকু পাচ্ছে না সে। আজ প্রথম পরীক্ষা বিধায় মনে অন্যরকম ভয় কাজ করছে। সারা শরীর কেমন যেন ঝিমঝিম মেরে যাচ্ছে। কাল সারা রাত চিন্তায় তুষি আর রিমি দুজনের এক চিলতে ঘুমও ধরা দেয়নি তাদের চোখে। তুষি ঝিমিয়ে ঝিমিয়ে শেষবারের মতো রিভিশন দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। টাওয়াল নিয়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে নতুন আয়রন করা স্কুল ড্রেস পরে আয়নার সামনে গিয়ে বসলো। দুই পাশে দুই বিনুনি করার সময় জান্নাত ওর রুমে এসে বসলো। কিরে, পরীক্ষার প্রস্তুতি কেমন? ঠিকঠাক লিখতে পারবি তো? জান্নাতের কথায় আয়নার ভিতর থেকেই ওর দিকে তাকিয়ে জবাব দেয় তুষি। আপুরে, চিন্তায় মাথায় সব তার ছিঁড়ে যাচ্ছে। আপু বল না, পরীক্ষা ভালো হবে তো? চিন্তা করিস না, চুপচাপ লিখে যাবি। অন্য কারো দিকে চোখ দিবি না, তাই হবে। চোখ কান খোলা রেখে ব্রেঞ্চ চেক করে নিবি। তবুও মনটা কেমন অশান্তি লাগছে আপু। তুষির কাছে এসে ওর গাল দুটো আলতো টিপে দিয়ে জান্নাত বলে, কিচ্ছু হবে না পাগলি, দেখবি পরীক্ষা একদম ফাটাফাটি হবে। তুষিকে নিজের মতো করে সবটা বুঝিয়ে শিখিয়ে দিল জান্নাত। তবুও মনের ভিতর ভয় এক বিন্দু পরিমাণও কমার নাম নেই। কেমন এক বিচ্ছিরি রকমের অনুভূতি হচ্ছে। যা পড়েছিল সব যেন মুহূর্তেই গুলিয়ে ফেলছে। ভয়, চিন্তা, নার্ভাসনেস সব কিছু নিয়েই সকালে অল্প করে একটু নাস্তা করে নিল রিমি ও তুষি। খাবার যেন আর কোনোভাবেই গলা দিয়ে নামছে না। আমিনা বেগম দুজনের অবস্থা বুঝতে পেরে আদরের স্বরে শুধালো, পরীক্ষা নিয়ে এত চিন্তা করলে হবে? মনকে শক্ত রাখতে হবে। তোমরা যেভাবে পড়েছো ওভাবেই সব লিখে আসবে। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ দুজনেই পরীক্ষা ভালোই হবে।
আতিকুর রহমান বউয়ের কথায় ওদের দিকে তাকালেন। রুটি ছিঁড়ে এক টুকরো মুখে পুরে খাওয়ার মাঝে বললেন, আমি জানি আমার দুই মা এতটাও নরম নয়, তাদের উপর আমার অনেক বিশ্বাস আছে। তোমরা তোমাদের পরিশ্রমের সুষ্ঠু ফল ঠিকই পাবে। কষ্ট করলে সেই কষ্ট কখনো বৃথা যায় না, মনে রেখো। এরপর দুজনের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের কি খুব টেনশন হচ্ছে? তুষি মুচকি হেসে বলে, না বাবা, দোয়া করো যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারি। সকালের খাওয়া শেষ হলে সকলের কাছে দোয়া নিয়ে আলতাপের সাথে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল তারা। আলতাপ কাল রাতেই বাসায় এসেছে। আদরের দুই ভাঁজি আর মেয়েকে নিয়ে প্রথম দিন সে নিজেই যাবে। রাস্তায় নানান ধরনের ভরসার কথা বলে দুজনকে হাসালেন। এভাবে তারা ঠাট্টা তামাশা করতে করতেই তাদের গন্তব্যে পৌঁছে গেল। তুষার পরীক্ষা শেষ হওয়ার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করছে। পরীক্ষা শেষে সবার মুখে হাসি নিয়ে এক এক করে বের হয়ে আসলো সবাই। তুষিকে গেটের ভিতরে ক্লাসের এক ছেলে ডেকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এরপর তুষি, জুই, রিমি আর জেবা গেট থেকে বের হতেই কার কেমন পরীক্ষা হয়েছে, কী কী কমন পড়েছিল এসব নিয়ে আলোচনা করতে করতে আসছে। তুষি সহ সবাই বেশ ভালো পরীক্ষা দিয়েছে। তুষার ওদের দিকে এগিয়ে এসে বলে, কিরে সবাই, কেমন পরীক্ষা দিলি? সব কমন পড়েছিল? তুষারের কথায় সবাই সামনে তাকায়। রিমি খুশি হয়ে যায়। তুষি কখনো ভাবেনি আজ তুষার আসবে। অবাকের স্বরে বলে, তুষার ভাই তুমি এখানে? রিমি সব কটা দাঁত বের করে তুষারের প্রশ্নে উত্তর দেয়। ভালো হয়েছে ভাইয়া, সব কমন পড়েছিল। তুষিও বেশ ভালো দিয়েছে শুনলাম। তুষার তুষির দিকে তাকিয়ে মুখ বাঁকা করলো, মাথায় চাটি মেরে বলল, এটা কি তোর শ্বশুরের সম্পত্তি? আমি আসতে পারবো না? বেয়াদব মহিলা। তুষি ভড়কে গেল। আজও এখানে ঝগড়া শুরু করে দিল এই বনমানুষ। অবশ্য ভুলেই গিয়েছিল এই জঙ্গলি ভূতকে দিয়ে সবই সম্ভব। দুই ভ্রু কুচকে বলল, আসলে কি বলো তো, আমি ভুলেই গিয়েছিলাম। আজকাল জঙ্গলি ভূতগুলো তো এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাই না জুই? জয় পড়ল মহা বিপদে। একবার তুষারের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তুষি অবিরত জয়কে ডান হাত দিয়ে কুনইয়ের গুঁতা দিচ্ছে। তুষির দিকে তাকিয়ে বলল, চুপ কর ভাই, এইসব কি বলিস? তোর থেকে কত বড় সে, কথা ভুলে যাস? তুষি উত্তরে কিছু বলার আগেই তুষার জবাব দেয়, বাদ দাও তো আমার আদরের শালিকা, বেয়াদব মহিলা রাজাইরা কথা আমি কানে নিই না। ঠিক বলেছো ভাইয়া। চলো ভাইয়া, আজ আমাদের বাসায় যাবে। আমাকে ইংরেজি খুব ভালোভাবে বুঝিয়ে দিবে প্লিজ ভাইয়া। রিমি কথাটি বলেই তুষারের হাত ধরে টানতে লাগলো। তুষার এক গাল হেসে বলে, যাবো, সমস্যা নেই। তো সুচুন্নি, চল বাসায়। আজ ফুপ্পির কাছে গুনে গুনে তোর নামে 1000টা বিচার দিব। তুষি মুখ মুচড়ে দিল। জেবা আর জয়কে বিদায় দিয়ে আলতাব রহমানকে নিয়ে চারজনে বাসায় চলে গেল। ফেব্রুয়ারির এই মিষ্টি রোদে চারপাশ ঝকঝক করছে। কলেজ ছুটির পর বাসার দিকে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে জান্নাত। কাল রাতে আহিরের সাথে ফোন ওয়েটিং নিয়ে ভীষণ রকমের ঝগড়া হয়েছে। জান্নাতের ভাষ্য মতে আহির তার সাথে টাইম পাস করছে। তার একাধিক প্রেমের কোনো রেকর্ড না থাকলেও জান্নাত এটা নিয়ে ভীষণভাবে ক্ষেপে রয়েছে কাল থেকে। আহিরের প্রতি সে এমনভাবে মিশে গেছে, এখন আর কোনোভাবেই কথা না বলে থাকা যায় না। সব কষ্টরা যেন মনের মাঝে উকি দিচ্ছে। আহির যদি সত্যি ঠকায় তখন? তার চরিত্রে কোনো রকম ভেজাল নেই, এটা জান্নাত জানেই। তবুও মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করছে, আহিরকে হারানোর ভয়। এসব ভাবতে ভাবতেই হুট করেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন জান্নাতকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। জান্নাত ভয়ার্থ চেহারায় নিজেকে দেখে। এবার পাশ ফিরে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে। তখনও জান্নাতের বাম হাত অন্য কারোর দখলে। জান্নাত গলা ভিজিয়ে কিছু বলার আগেই আগন্তুক রাম ধমক দিয়ে জানতে চায়, রাস্তায় হাঁটার সময় মন কোথায় থাকে? এখন কিছু একটা হয়ে গেলে আমার কি হতো? আমাকে পাগল বানানোর জন্য তুমি আর কি কি করবে বলো তো? ফোন বন্ধ রেখেছো কেন? এতটুকুনি একটা মেয়ে, তার রাগ থাকবে পানির মতো ঠান্ডা, তা না তার রগে রগে দম্ভ। জান্নাত ফুঁসে ওঠে। জোরে ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কেন এসেছো তুমি? যাও না, কাল সারা রাত যার সাথে প্রেমালাপ করেছো তার কাছে যাও। বাজে বকো না,
মাথায় তো একটা বিন্দু পরিমাণে ঘিলুটিলু নেই, আছে শুধু সন্দেহ। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। যাব না, তুমি চলে যাও, বদমাইশ কোথাকার। আহির চট করে একটা রিক্সা ডেকে নেয়, এরপর জান্নাতকে বলে, চুপচাপ ওঠো, বেশি বকবক করবে একটা আছাড় মেরে ভর্তা বানিয়ে ছাড়বো। বলছি না চলে যাও তুমি, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আহির অনেক করে বোঝানোর পরও যখন দেখলো জান্নাত নাছর বান্দার মতো জেদ করছে, তখন চারিপাশ ভালোভাবে দেখেই নিজের দুই হাতে জান্নাতের কোমর চেপে ধরে জোর করে রিকশায় উঠালো। ইতিমধ্যেই জান্নাত ছাড়ার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। রাগে আহিরের চুল ধরে চড়ে সরে টেনে দিল। আহিরও কম না, রিকশার হুড তুলে বাম হাতে কোমর খামচে ধরে বসে রইল। এরপর চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, সবসময় রাগ করো কেন? আর একবার রাগ করলেই বিয়ের আগে বাসর সেরে ফেলবো বলে দিলাম। সব জোর করে আদায় করে নেবো আমার সোনা। জান্নাতের হৃদস্পন্দন থমকে গেল, সবকিছু এলোমেলো হয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল। রাগ করতে গিয়েও কিছু বলতে পারল না, নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। আহির জান্নাতের গালে চুমু খেয়ে বলল, চলো না জান, বিয়ে করে নিই, এই দূরত্ব মিটে যাক, তুমি আমি মিলে হয়ে যাই এক। তোমার সকল লোমকূপে আমার ছোঁয়া পাক। ভালোবাসাগুলো বিয়ের পর তত্তর করে আরও বাড়বে। সবসময় তোমাকে আমি আমার ভালোবাসায় ডুবিয়ে রাখবো। এহেন কথায় রীতিমতো জান্নাতের কান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠোঁট কামড়ে চোখ খিচে বাম হাতে শক্ত করে আহিরের শার্ট খামচে ধরল। নাকে টপ টপ করে পানি ঝরছে। এতটা কাছে আসতেই জান্নাতের প্রাণ যাই যাই অবস্থা। বিয়ের পর যখন মিশে একাকার হবে তখন কি উপায়? মুখে কোনো কথা আসছে না। বহু কষ্টে উচ্চারণ করলো জান্নাত, তোমার মতো বদমাইশ লোককে আমি জীবনেও বিয়ে করব না। মুখে ফুটল আহিরের দুষ্টু হাসি, ঠোঁট টিপে হেসে বলল, তোমাকে সামলাতেই ওহিরকেই লাগবে, বাকি সব দুধ ভাই। জান্নাত মাথা নিচু করে আছে, তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো আহির। জান্নাতের কাছে ওর হাসি সহ্য হলো না, কেমন কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগলো। ইচ্ছে মতো কিল খুশি দিয়ে হাজারটা গালি দিয়ে ক্ষান্ত হলো। আহির হাসতে হাসতে বলল,